আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 ব্যাচ, আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। এই অধ্যায় থেকে কিভাবে এমসিকিউ আসবে, কোন অংশ থেকে সিকিউ প্রশ্ন আসতে পারে সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব এবং এই অধ্যায় থেকে যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে আমরা প্রত্যেকটা টপিক আজকে বিস্তারিত জানব, যেন এই টপিকগুলো থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসলে যেন আমরা সেটা সম্পর্কে একটা সাময়িক ধারণা থেকে আমরা আনসারটা করতে পারি। তো ক্লাসটি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও সবার আগে আইসিটির বিভিন্ন ক্লাসের নোটিফিকেশন পাওয়ার জন্য, এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তোমার বন্ধুরাও দেখে উপকৃত হতে পারে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো প্রথমে আলোচনা করব ভার্চুয়াল রিয়েলিটি। ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ যা ব্যবহারকারীদের নিকট বাস্তব বলে মনে হয়, অর্থাৎ বাস্তবের মতো কিন্তু বাস্তব নয় তবে বাস্তবের মতো চেতনা সৃষ্টি করতে সক্ষম এমন কল্পনা নির্ভর ত্রিমাত্রিক পরিবেশকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব, অর্থাৎ এটি এমন একটি সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে পরিবেশটা বাস্তবের মতো মনে হয় কিন্তু আসলে এটা ভার্চুয়াল, বাস্তব কোনো জিনিস নয়। বাস্তব পরিবেশের মতো মনে হয় কিন্তু এটা বাস্তব পরিবেশ নয়। এটি কম্পিউটার নিয়ন্ত্রিত এমন একটি পরিবেশ যেখানে ব্যবহারকারীরা বাস্তবের মতো দৃশ্য উপভোগ করে। ভার্চুয়াল রিয়েলিটি জগতে প্রবেশ করার জন্য ব্যবহারকারীকে বিশেষ ধরনের পোশাক ও যন্ত্র পরিধান করতে হয়। প্রাত্যহিক জীবনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার হলো ডাক্তারদের প্রশিক্ষণে, রোগ নির্ণয়ে, ড্রাইভিং প্রশিক্ষণে, মহাশূন্য অভিযানে, সামরিক বাহিনীতে, গেমস তৈরিতে ইত্যাদি ক্ষেত্রে। অর্থাৎ ভার্চুয়াল রিয়েলিটি হলো এমন একটি পরিবেশ যে পরিবেশটা দেখতে বাস্তবের মতো মনে হয় তবে প্রকৃতপক্ষে তা বাস্তব নয়, তবে বাস্তবের মতো চেতনা সৃষ্টি করে। এটা বিভিন্ন প্রশিক্ষণ ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়, যে ক্ষেত্রে ডাক্তারদের বিভিন্ন প্রশিক্ষণে, অর্থাৎ ডাক্তাররা প্রশিক্ষণ নেওয়ার সময় বাস্তবের মতো একটা পরিবেশ সৃষ্টি করে তাদেরকে প্রশিক্ষণটা দেওয়া হয়। রোগ নির্ণয়ে, বিভিন্ন ড্রাইভিং প্রশিক্ষণের সময় বাস্তবের মতো একটা অবস্থা সৃষ্টি করা হয় কিন্তু প্রকৃতপক্ষে সেটা বাস্তব পরিবেশ নয়। এই ধরনের পরিবেশ সৃষ্টি করাকেই বলা হয় ভার্চুয়াল রিয়েলিটি। এবার আমরা দ্বিতীয় টপিকটা আলোচনা করব। দ্বিতীয় টপিক হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তা শক্তি, বুদ্ধি কিংবা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা দেওয়ার ধারণাকেই কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। এটি হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা যেখানে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়। মানুষের চিন্তা করার ক্ষমতা, বুদ্ধি, বিচার বিশ্লেষণ করার ক্ষমতাগুলোকে যন্ত্রের মাধ্যমে উপস্থাপন করা হয়। যন্ত্রের মাধ্যমে উপস্থাপন করার প্রক্রিয়াটাই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা। রোবট, ভয়েস প্রসেসিং, ভার্চুয়াল রিয়েলিটি, ভিডিও গেমস ইত্যাদি ক্ষেত্রে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়। এবার আসি রোবোটিক্স সম্পর্কে। রোবোটিক্স হচ্ছে কম্পিউটার প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত যে যন্ত্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিভিন্ন ধরনের কাজ করতে পারে তাকে রোবট বলে। এটিতে এমনভাবে প্রোগ্রাম সেট করা হয় যেন মানুষের মতো কাজ করতে পারে। রোবট সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এটি নির্দিষ্ট কাজ সঠিকভাবে করার ক্ষমতা রয়েছে। মানুষের যেমন একটি কাজ সঠিকভাবে চিন্তা, বুদ্ধি, বিবেচনা করে কোনো একটা কাজ সম্পূর্ণ করার ক্ষমতা রয়েছে, ঠিক সেভাবে রোবটকে সেই ক্ষমতাটা দেওয়া হয়েছে যে রোবট সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত হয় তবে একটা নির্দিষ্ট কাজ সঠিকভাবে করার ক্ষমতা তার রয়েছে। এবার আসি ক্রায়োসার্জারি, মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। প্রথম অধ্যায়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ক্রায়োসার্জারি। ক্রায়োসার্জারি থেকে কোনো না কোনো বোর্ডে অবশ্যই প্রশ্ন থাকবে এবং এমসিকিউতে তো অবশ্যই দুই একটা এমসিকিউ অবশ্যই পাওয়া যায়। তো এবার আমরা জানি ক্রায়োসার্জারি সম্পর্কে। অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে ত্বকের অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যুকে ধ্বংস করার পদ্ধতিকেই ক্রায়োসার্জারি বলে। অর্থাৎ এটা এমন একটা চিকিৎসা পদ্ধতি যে পদ্ধতিতে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে চিকিৎসা কার্য পরিচালনা করা হয়। তো এটা এমন একটা ধরনের চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে রোগাক্রান্ত কোষগুলো ধ্বংস করা হয়। ক্রায়োপ্রোব যন্ত্র প্রবেশ করিয়ে ক্রায়োসার্জারি সম্পন্ন করা হয়, অর্থাৎ ক্রায়োসার্জারিটা সম্পন্ন করার জন্য ক্রায়োপ্রোব যন্ত্রটা ব্যবহার করা হয়। ত্বকের ছোট টিউমার, তিল বা আঁচিলের চিকিৎসা এবং ত্বকের বিভিন্ন চিকিৎসায় ক্রায়োসার্জারি ব্যবহার করা হয়। প্রথমে সিমুলেটেড সফটওয়্যার দ্বারা আক্রান্ত কোষগুলো চিহ্নিত করা হয়, তারপর হচ্ছে ক্রায়োপ্রোব যন্ত্র প্রবেশ করিয়ে আক্রান্ত স্থানে অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করে আক্রান্ত কোষ ধ্বংস করা হয়। এই চিকিৎসা পদ্ধতিতে কোনোরূপ কাটাছেঁড়া বা রক্তপাত হয় না। ক্রায়োপ্রোব নামক যন্ত্র প্রবেশ করিয়ে অত্যধিক শীতল তাপমাত্রা সেই ছোট টিউমার বা আক্রান্ত স্থানে শীতল তাপমাত্রা প্রয়োগ করার মাধ্যমে আক্রান্ত কোষটা ধ্বংস করা হয়। এটাই হচ্ছে ক্রায়োসার্জারি। এবার আসি বায়োমেট্রিক্স সম্পর্কে। বায়োমেট্রিক্স হলো এমন একটু কৌশল যার মাধ্যমে কোনো ব্যক্তিকে শনাক্ত করার কাজ করা হয়। কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রক্রিয়াকে বায়োমেট্রিক্স বলে। দেহের গঠন এবং আচরণের উপর ভিত্তি করে বায়োমেট্রিক্স দুই ধরনের হয়ে থাকে।
একটি হচ্ছে শারীরবৃত্তীয় এবং অন্যটি হচ্ছে আচরণগত। ফেস রিকগনিশন অর্থাৎ মুখ শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট আঙুলের ছাপ, হ্যান্ড জিওমেট্রি বা হাতের ছাপ, রেটিনা স্ক্যান অর্থাৎ চোখের রেটিনা এবং ডিএনএ স্ট্রাকচার ডিএনএর গঠন, এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় বায়োমেট্রিক্স এবং কি স্ট্রোক সিগনেচার বা স্বাক্ষর এবং ভয়েস রিকগনিশন কণ্ঠ শনাক্তকরণ ইত্যাদি, এগুলো হচ্ছে আচরণগত বায়োমেট্রিক্স। অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব বা মাতৃত্ব শনাক্তকরণ, ব্যাংকের লেনদেন, সিম কার্ড নিবন্ধন ইত্যাদি ক্ষেত্রে বায়োমেট্রিক্সের ব্যবহার রয়েছে। এবার আসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। কোনো জীবকোষ থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবকোষের ডিএনএর সাথে জোড়া লাগিয়ে কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যের প্রকাশ ঘটানোর কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ একটি জীবকোষ থেকে একটা নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ অন্য একটা ভিন্ন জীবকোষের ডিএনএর সাথে জোড়া লাগিয়ে নতুন রূপের একটা বৈশিষ্ট্য ঘটানোর কৌশলটাকে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। এই প্রযুক্তির মাধ্যমে এক জীব থেকে অন্য জীবে কাঙ্ক্ষিত জিনকে স্থানান্তর করা যায়। যে জীবে জিনটি স্থানান্তর করা হয় সেই জীবে কাঙ্ক্ষিত জিনের বৈশিষ্ট্য প্রকাশ পায়। অর্থাৎ একটি জীব থেকে ডিএনএ খণ্ড পৃথক করে যেই জীবে স্থানান্তর করা হয় সেই জীবে হচ্ছে কাঙ্ক্ষিত জিনের বৈশিষ্ট্যটা প্রকাশ পায়। বর্তমানে কৃষিক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক ব্যবহার করা হয়। তারপর আসি ন্যানো টেকনোলজি সম্পর্কে। আণবিক পর্যায়ে গবেষণার প্রযুক্তিকে ন্যানো টেকনোলজি বলে। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা বা ব্যবহার করার পদ্ধতিকেই ন্যানো টেকনোলজি বলে। অর্থাৎ খুব ক্ষুদ্র আকৃতির কোনো কিছু তৈরি করা বা ব্যবহার করার পদ্ধতিটাকেই ন্যানো টেকনোলজি বলে। এই পদ্ধতির প্রধান সুবিধা হচ্ছে এর মাধ্যমে কোনো পদার্থের অণু পরমাণুকে ইচ্ছে মতো সাজিয়ে কাঙ্ক্ষিত রূপ দেওয়া সম্ভব। তো বর্তমানে জিন প্রকৌশলে, খাদ্য শিল্পে, প্রসাধনী শিল্পে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। আজকে যে টপিকগুলো আলোচনা করেছি এই টপিকগুলো থেকে কিন্তু আমাদের সিকিউ অথবা এমসিকিউ থেকে বেশিরভাগ প্রশ্ন 80 to 90% প্রশ্ন কিন্তু এই টপিকগুলো থেকে এসে থাকে। তো যারা হচ্ছে এর আগে বই বা প্রথম অধ্যায়ের কোনো টপিকই ভালোভাবে পড়া হয়নি, সেক্ষেত্রে আজকের ক্লাসটা যারা করেছো তাদের কাছে আশা করি যে টপিকগুলো ক্লিয়ার হয়ে গেছে এবং এই টপিকগুলো থেকে প্রশ্ন আসলে তোমরা নিজেদের মতো করে গুছিয়ে একটা আনসার করতে পারবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবে। আল্লাহ হাফেজ।